অন করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? রেকর্ডটা অন হয়ে গেল। সো স্যার চলে আইডি আসি। গুলো দিলে ভালো হয়। বুঝি নাই। আইডি গুলো অনেকে দেয় না এখন। যে দেয় নাই সেটা বাদ। আইডি শেষ। আইডি ইয়ে নিচ্ছে, নিলয় নিচ্ছে। সাগর, তুমি আজকে লেট করছো, তোমার কাছে ক্যাপ্টেন থেকে বহিষ্কার করা হলো। নিলয়কে আজকে ইন করা হয়েছে, তুমি লেটে আসছো ওই কারণে। আচ্ছা চলো, আমি একটু জানতে চাচ্ছিলাম, যাদের প্রবলেম আছে শুধু তারা বলবো। আমি একটু জানতে চাচ্ছিলাম, গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, অর্থায়নের বিভিন্ন ধরনের নীতি নিয়ে আলোচনা করেছিলাম, এবং ওই নীতির মধ্যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু পড়েছি, যেটা ছিল আমাদের রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে ইস্যুটা ছিল তোমার, আমি একটু দেখাচ্ছি, এই যে রিস্ক প্রিমিয়ামের এখানে একটা বিষয় ছিল, এবং রিস্ক প্রিমিয়ামের ওই নীতিটার নাম ছিল ঝুঁকি ও মুনাফা নীতি। ঝুঁকি ও মুনাফা নীতিতে কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। না স্যার। রিস্ক প্রিমিয়াম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? রিস্ক প্রিমিয়াম কারো কোনো, রিস্ক প্রিমিয়াম নিয়ে আমি আবারও জিজ্ঞেস করছি, কারো কোনো সমস্যা আছে? একটু বলতাম। আর কেউ আছো? একটু করে বলতে হবে, এই ধরনের কেউ আছো? পেটের মধ্যে কথা রেখে বসে থাকার দরকার নাই, ঠিক আছে? বলতে হবে যে স্যার এটা আমি বুঝি না। সো দেখো, আমরা আজকে আরেকটু আমরা আলোচনা করছি, কারণ রিস্ক প্রিমিয়ামটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নিয়ে একটু আলোচনার বিষয় রয়েছে। সো চলো রিস্ক প্রিমিয়ামটা আমরা আরেকবার আলোচনা করি। আমি ধরে নিলাম যে আমি এখানের মধ্যে একটা প্রকল্প দেখাচ্ছি, যে প্রকল্পটার নাম হচ্ছে এই প্রকল্প, এবং আমি এখানের মধ্যে আরেকটা প্রকল্প দেখাচ্ছি, যে প্রকল্পটার নাম হচ্ছে বি প্রকল্প। দুইটা প্রকল্পে আমি ইনভেস্ট করতে পারবো, আমি আমার টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা করতে পারবো। চলে আসি, আমরা যদি এই প্রকল্পে ইনভেস্ট করি তাহলে হচ্ছে, একটু বাঁকা হচ্ছে বুঝে নাও, আমরা যদি, আমি জাস্ট হচ্ছে এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই প্রকল্পে যদি আমরা ইনভেস্ট করি আমার এই পরিমাণ প্রফিট গেইন হবে, এবং বি প্রকল্পে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার এই পরিমাণ প্রফিট গেইন হবে। আমরা জানি একটা প্রকল্প এক এক টাইপের প্রফিট আমাদেরকে অফার করে থাকে। কোনো প্রকল্পে বা কোনো ইনভেস্টমেন্টে আমাদেরকে, বা কোনো কোম্পানি আমাদেরকে কম প্রফিট দেয়, কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা বেশি প্রফিট পাবো। যেমন তুমি যদি মনে করো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করো, তুমি যে পরিমাণ প্রফিট পাবা, ঠিক আছে, আকিজ কোম্পানি বা সেলিম কোম্পানিতে ইনভেস্ট করলে তোমরা সেই প্রফিট পাবা না, কম প্রফিট পাবা। কিন্তু দুই জায়গায় ইনভেস্ট করলে কিন্তু তোমাকে রিস্ক গ্রহণ করতে হবে। সো প্রফিটের সাথে রিস্কের একটা বিশেষ সূক্ষ্মতা রয়েছে। সো আমরা দেখি একটু এই সূক্ষ্মতাটা কিরকম। আমরা জানি হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন, মানে হচ্ছে যত বেশি রিস্ক নিবা তত বেশি প্রফিট পাবা, যত কম রিস্ক নিবা তত কম প্রফিট পাবা, ঠিক আছে? I had a question. ওকে, আমি নিব, আমি একটু কমপ্লিট করি, তোমার কোশ্চেনটা একটু মনে রাখো, আমি নিব তোমার কাছ থেকে। আচ্ছা, তাহলে আমি যদি বলি, যদি আমি এই প্রকল্পে ইনভেস্ট করি আমাকে এই পরিমাণ রিস্ক গ্রহণ করতে হচ্ছে, তাহলে এই পরিমাণ রিস্ক গ্রহণ করলে আমি এই প্রকল্প থেকে এই পরিমাণ প্রফিট গেইন করতে পারবো, এটা আমরা বুঝতে পারছি। এবার আসো, বি প্রকল্পে ইনভেস্ট করলে আমি এই পরিমাণ প্রফিট গেইন করার জন্য আমাকে এই পরিমাণ রিস্ক গ্রহণ করতে হচ্ছে। ভালো করে খেয়াল করো, এই পরিমাণ রিস্ক গ্রহণ করতে হচ্ছে, স্বাভাবিক বিষয়। আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, রিস্ক তুমি এখানে কম নিছো ওই কারণে এখানে প্রফিট কম, আবার রিস্ক এখানে তুমি বেশি নিছো ওই কারণে তোমার প্রফিট বেশি। গুড পয়েন্ট, বুঝতে পারলাম। এখন আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা কি এভাবে বলতে পারি, ভালো করে কথাটা খেয়াল করো, হাই রিস্ক হাই গেইন, নো রিস্ক নো গেইন, এভাবে কি কথাটা বলতে পারবো আমরা? না ম্যাম, বলা যাবে না। স্যার কেন বলা যাবে না নাবিল, কেন বলা যাবে না? ট্রেজারি বিলের ভেরি গুড, ভেরি গুড। ট্রেজারি বিলের ক্ষেত্রে স্যার আমরা কোনো ধরনের রিস্ক না নিয়েও কিন্তু আমরা প্রফিট গেইন করতে পারি স্যার। সরকারি বিলে আমরা কোনো ধরনের রিস্ক নিতে হয় না, কিন্তু আমাদের প্রফিট গেইন হয় স্যার। সো আমরা নো রিস্ক নো গেইন কেমনে বলবো স্যার? আমি নো রিস্কেও গেইন করতে পারবো। সো আমি এটা বলতে পারি যে স্যার হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন, এভাবে আমি কথাটা বলতে পারি স্যার। আচ্ছা, স্টেটমেন্ট আমাদের কাছে ক্লিয়ার। এখন আমি রিস্ক প্রিমিয়ামের যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এই প্রকল্পে ইনভেস্ট করলে তুমি এই পরিমাণ প্রফিট পাচ্ছ, এবং বি প্রকল্পে ইনভেস্ট করলেও তুমি এই পরিমাণ প্রফিট পাবা, কোনো সমস্যা নাই। কিন্তু বি প্রকল্পে ইনভেস্ট করলে তুমি এই পরিমাণ বেশি প্রফিট গেইন করতে পারছো, বেশি, কার থেকেও বেশি, এ থেকেও বেশি। আচ্ছা, এবার আসো, এই প্রকল্পে যদি তুমি এই পরিমাণ প্রফিট গেইন করতে হয় তাহলে তোমাকে এই পরিমাণ রিস্ক নিতে হচ্ছে, এবং বি প্রকল্পেও তোমাকে এই পরিমাণ রিস্ক নিতে হবে, কিন্তু বি প্রকল্পে তোমাকে
এই প্রকল্পের চেয়েও এই পরিমাণ বেশি রিস্ক নিতে হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে অলিম্পিক গেমসে যখন 1000 মিটার একটা দৌড়ের যখন কোনো একটা মানে হচ্ছে বিষয় থাকে, তখন কিন্তু যে ফার্স্ট হয় সেও কিন্তু 1000 মিটার দৌড়ায়, যে লাস্ট হয় বা সেকেন্ড হয় সেও কিন্তু 1000 মিটার দৌড়ায়, আমরা জানি। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ফার্স্ট জনকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়, কিন্তু সেকেন্ড জনকে প্রাইজ দেওয়া হয় কিন্তু একটু কম দেওয়া হয়। তাহলে সেম দৌড়ালো, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে প্রথম জন 1 মিনিট হয়তো বা 1 সেকেন্ড অথবা 1 ন্যানো সেকেন্ড আগে পৌঁছাইছে, আর দ্বিতীয় জন 1 ন্যানো সেকেন্ড পরে পৌঁছাইছে। বিষয়টা হচ্ছে জাস্ট এতটুকু পার্থক্য, ওই জন্য তাদের পুরস্কারের তারতম্য তৈরি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তুমি একটা জিনিস যখন বেশি অ্যাচিভ করবা, তখন তার জন্য তোমার কাছে একটু বেশি পুরস্কার থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তুমি যখন একটা জিনিস বেশি করবা, যারা মনে করো অ্যাসাইনমেন্টটা টাইম মতো দিতে পারছে তাদেরকে আমি খুব ভালো বলছি, এখন তোমরা দিতে পারো নাই যারা, তাদেরকে আমি বকছি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে তুমিও কিন্তু পরে হইলেও দিছো, গতকাল তোমরা সবাই জমা দিছো অনেকে, তাহলে তুমি দিছো কিন্তু টাইমের হেরফের থাকার কারণে ও সুনাম পাইছে, তুমি বকা খাইছো। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। তাহলে দেখো, এই প্রকল্পে ইনভেস্ট করলেও তুমি রিস্ক নিচ্ছ, বি প্রকল্পে ইনভেস্ট করলেও তুমি কিন্তু রিস্ক নিচ্ছ। এই প্রকল্পে ইনভেস্ট করলে এই পরিমাণ রিস্ক নিতে হচ্ছে, বি প্রকল্পে ইনভেস্ট করলে তোমাকে এই পরিমাণ প্লাস হচ্ছে এই বেশি অংশটা রিস্ক নিতে হচ্ছে, সরি, এই বেশি অংশটা রিস্ক নিতে হচ্ছে। ওকে, তাহলে এই যে একটা বেশি অংশ তুমি রিস্ক নিলা, এই বেশি অংশ রিস্কের জন্য তুমি এই বেশি পরিমাণ প্রফিট গেইন করছো। আর এই যে অতিরিক্ত পরিমাণ রিস্ক নেওয়ার কারণে তোমার যে অতিরিক্ত পরিমাণ প্রফিট গেইন হচ্ছে, এটাকে আমরা বলবো রিস্ক প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে পুরস্কার ধরে নাও, এটাকে বাংলাতে বলা হচ্ছে রিস্ক অধিহার বা ঝুঁকি অধিহার। প্রিমিয়াম বলতে পুরস্কার। দ্যাট মিনস তুমি একটু বেশি মানে হচ্ছে ঝুঁকি নিছো, ওই কারণে ওই কোম্পানিটা তোমার প্রতি খুশি হয়ে একটু বেশি পুরস্কৃত করছে তোমাকে। এই প্রকল্পে মনে করো তুমি 20% পাইছো, আর বি প্রকল্পে তোমাকে প্রফিট দিচ্ছে মনে করো 24%। তাহলে এই যে 4% বি প্রকল্প বেশি দিচ্ছে, এটা কেন দিচ্ছে? তুমি বি প্রকল্পকে মানে হচ্ছে বিশ্বাস করছো, তার রিস্কটা তুমি গ্রহণ করছো, ওই কারণে তোমাকে 4% বেশি দিচ্ছে। আর ওই 4% যেটা বেশি পাইছো অন্য অন্য কোম্পানির চেয়েও, ওই বেশিটাকে বলা হচ্ছে এখানে রিস্ক প্রিমিয়াম। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো এবার? নেই? নো স্যার। কারো কোনো সমস্যা নাই? তাহলে আমি স্যার হ্যাঁ বলো। স্যার বলো না, শুনতে পাচ্ছি আমি। স্যার স্লো থাকার কারণে পাইনি স্যার। বুঝি নাই আমি। করবেন আমার নেট স্যার, আপনার একটু আগে যেখানে বুঝিয়েছিলেন ওই জিনিসটা একটু রিপিট করলে ভালো হতো। আমি আমার আচ্ছা নেটটা আচ্ছা স্লো থাকার কারণে আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছিলাম যে এই যে একটু দেখো কারসারটা দেখো কোন জায়গায় দেখাচ্ছি। আমরা বিতে ইনভেস্ট করলে এই পরিমাণ বেশি রিস্ক নিতে হচ্ছে, আমি কিন্তু বলিনি এই পরিমাণ রিস্ক নিতে হচ্ছে, আমি বলছি বেশি রিস্ক। দ্যাট মিনস এটা সব জায়গায় নিতে হচ্ছে, এতেও এই অংশটা এতেও নিতে হচ্ছে, কিন্তু বিতে এটা বেশি নিতে হচ্ছে। আর এই অংশটা বেশি নেওয়ার কারণে তোমাকে এই অংশ বেশি প্রফিট তোমাকে দিচ্ছে। এই যে বেশি অংশ প্রফিট, এই বেশি অংশ অতিরিক্তটাকেই বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? অতিরিক্ত পরিমাণ ঝুঁকি গ্রহণের কারণে যে অতিরিক্ত পরিমাণ মুনাফা অর্জিত হয়, তাকেই আমরা রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার বলবো। পরীক্ষায় এটা প্রায় আসে, তাহলে পরীক্ষায় তোমাকে আসতে পারে ঝুঁকি প্রিমিয়াম কাকে বলে। অতিরিক্ত ওয়ার্ডটা যদি না থাকে, আমি ওই আনসারটা কখনোই নিব না, আমি ওটা সঙ্গে সঙ্গে কেটে দিব, 0 মার্কস বসবে তোমার ওখানে। ঠিক আছে? সো অতিরিক্ত ওয়ার্ডটা থাকতে হবে। অতিরিক্ত পরিমাণ ঝুঁকি গ্রহণ করার কারণে যে অতিরিক্ত পরিমাণ প্রিমিয়াম বা অতিরিক্ত পরিমাণ মুনাফা অর্জিত হয়, তাকে রিস্ক প্রিমিয়াম বলা হয়। গট দ্য পয়েন্ট স্যার? সো আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা, আমরা অ্যাগেইন চলে যাচ্ছি। এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? পোর্টফোলিওটা বুঝি নাই। পোর্টফোলিওটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি একটা জায়গায় ইনভেস্ট না করে তুমি যখন তোমার টোটাল টাকাটা বিভিন্ন প্রকল্পে ইনভেস্ট করবা, তখন সেটাকে বলা হয় পোর্টফোলিও। ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে তুমি যখন পাবলিক বাসে উঠবা, তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো তোমার পকেটে 1000 টাকা আছে। ঠিক আছে? এখন তুমি যখন বাসে উঠবা, ওখানের মধ্যে পকেট মারার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার টোটাল 1000 টাকাটা এক পকেটে না রেখে তুমি এক পকেটে 200 টাকা রাখতে পারো, আরেক পকেটে 300 টাকা রাখতে পারো, আরেক পকেটে 400 টাকা রাখতে পারো, আরেক পকেটে 100 টাকা রাখতে পারো।
তাহলে 4 পকেটে যে এই যে ডিস্ট্রিবিউট করে তুমি টাকাটাকে রাখতেছো, তোমার টোটাল টাকাটা 4 পকেটে ডিস্ট্রিবিউট করে রাখতেছো, যার কারণে কোনো একটা পকেটের উপর যদি ঘূর্ণিঝড় বা আইলা বা করোনা আসে, ওই পকেটটা ধ্বংস হবে, কিন্তু বাকি 3টা পকেট কিন্তু ধ্বংস হবে না। ঠিক আছে, তোমাকে কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না। দ্যাট মিনস হচ্ছে কোনো পকেট মার যদি যে কোনো একটা পকেটের হাত দিয়ে কিছু টাকা তোমার হয়তো বা লস হবে, কিন্তু বাকি টাকাটা তোমার কিন্তু সেফ থাকবে। তো আমাদের ফাইন্যান্সের ভাষায় বলা হচ্ছে যে তোমার টোটাল যে টাকাটা, এই টোটাল টাকাটা যে কোনো সময় একটা জায়গায় ইনভেস্ট করবে না, একটা কোম্পানিতে ইনভেস্ট করবে না, একটা প্রকল্পে ইনভেস্ট করবে না, তুমি টোটাল টাকাটা কয়েকটা জায়গায় ইনভেস্ট করো। কয়েকটা জায়গায় ইনভেস্ট করলে যে কোনো বলা হচ্ছে তুমি না জান, আমি একটু শেষ করে আসছি, আমি শেষ করে আসছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তুমি তোমার টোটাল টাকাটা একটা জায়গায় ইনভেস্ট না করে তুমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করো। তুমি টোটাল টাকাটা মনে করো তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিলা, পরের দিন সকালবেলা পেপার খুলে দেখলা যে শেয়ার মার্কেটে ধস নামছে, ওই যে যুক্তরাষ্ট্রের মতো 1929 সালে যেটা হয়েছিল আমরা পড়ছি ব্ল্যাক টুইসডে। হ্যাঁ, এই ধরনের যদি ধস নামে পরের দিন তো তোমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে দাঁড়াবে, তাই না? তাহলে আমরা টোটাল টাকাটা এক জায়গায় ইনভেস্ট করবো না। তো আমাদের ফাইন্যান্সের একজন গুরু আছে যাকে আমরা বলি ওয়ারেন বাফেট নামে একজন গুরু আছে, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো ওয়ারেন বাফেট, আমাদের ফাইন্যান্সের গুরু, উনি ফাইন্যান্সের একজন বড় স্কলার। উনি একটা কথা বলছে যে কখনো 2 পা একসাথে নামিয়ে মানে নদীর পানি মেজার করা উচিত না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে উনি কি বুঝাতে চাচ্ছে, তুমি 2 পা যদি পানির নিচে দিয়ে দাও, তাহলে যে কোনো কারণে ওখানে গভীরতাটা যদি বেশি থাকে তাহলে তুমি কিন্তু ডুবে যেতে পারো। ওই জন্য বলছে যেটা সেটা হচ্ছে একটা পা মাটির উপরে রাখবা, কুলে রাখবা, আর একটা পা পানিতে নামাবা। ঠিক আছে, তাতে কি হয়, পানির গভীরতা যদি বেশি থাকে, তুমি যদি কুল না পাও আর একটা যে পাটা মাটিতে আছে সেই পায়ে ভর করে তুমি কিন্তু উপরে আসতে পারো। দ্যাট মিনস তুমি তোমার টোটাল আছে 2টা পা, দোনোটা পায়ে যদি নদীতে নামাই দাও তাহলে কিন্তু তুমি ডুবে যাবে। এটা দ্বারাও কিন্তু আমরা পোর্টফোলিওর একটা বিশেষ বিষয় আমরা বুঝতে পারছি। সো এক কথায় যদি বলি, এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার পোর্টফোলিও আমরা কেন করতেছি? কারণটা হচ্ছে পোর্টফোলিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে ঝুঁকিটাকে কমানোর জন্য। আমার টোটাল ঝুঁকিটা যা আছে সেটাকে যখন আমি আমার ইনভেস্টমেন্টটাকে যখন ডিস্ট্রিবিউট করে দিব তখন আমার ঝুঁকিটা হ্রাস পাবে। প্রশ্নটা এখন পোর্টফোলিওটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, একটা কোম্পানির আমরা জানি, আমি একটা উদাহরণ দিই, একটা কোম্পানির যেমন মনে হয় আবুল খায়েরের গরু মার্কা ঢেউটিন ছিল, এটা আমরা ছোটবেলায় খুব বেশি নাম শুনতাম। ঠিক আছে, বাজারের শেয়ারটিন গরু মার্কা ঢেউটিন। ঠিক আছে, তো দেখো এই গরু মার্কা ঢেউটিনের কথা যদি বলি, তৎকালীন সময়ের মানুষ, তৎকালীন সময় না এখনো মানুষ মানে টিন কিনবে মানে হচ্ছে গরু মার্কা ঢেউটিন, এই টাইপের একটা বিষয় ছিল। ওকে, তো যেমন এখন প্লাস্টিকের জন্য আরএফএল বিখ্যাত, ঠিক আছে, তখন হচ্ছে টিনের জন্য মানে হচ্ছে গরু মার্কা ঢেউটিন বিখ্যাত। তো আবুল খায়ের তো তার টোটাল টাকাটা শুধু ঢেউটিনে ইনভেস্ট করতে পারতো, কিন্তু তারা সেটা না করে তারা কি করলো, তারা এরপরে রড ব্যবসায় আসলো, মানে একেএস স্টিল। ঠিক আছে, এরপরে তারা আবার সেখান থেকে গিয়ে থাই গ্লাসের ব্যবসাতে আসলো। তাহলে দেখো এই যে তাদের ইনভেস্টমেন্টটা তারা এক জায়গায় না করে তারা কি করছে, এখানের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তারা এখানের মধ্যে ভাগ করে দিচ্ছে যে আমি এই অংশটা, এই ইনভেস্টমেন্ট আমি একটা প্রোডাক্টে করলাম, অন্য ইনভেস্টমেন্ট আমি অন্য প্রোডাক্টে করলাম, তাহলে কোনো কারণে তাদের গরু মার্কা ঢেউটিনের যদি ধস নামে তারা কিন্তু একেএস স্টিল থেকে কিন্তু প্রফিট গেইন করতে পারবে। তারা যদি এই কেসটা ধস নামে তারা কিন্তু থাই গ্লাসের ব্যবসা থেকে প্রফিট গেইন করতে পারবে, মানে তারা একেবারে মরে যাইতে হবে না, তাদের ব্যবসাটা একেবারে ধস নামবে না। এই যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং বৈচিত্র্যায়নের নীতি। আমাদের ফাইন্যান্সের একটা একদম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। গট দ্য পয়েন্ট? এবার আর কোনো সমস্যা আছে কারো? বলো, আর কোনো টপিক? এই বেসিক টপিকগুলো যদি না বুঝো তাহলে কিন্তু মানে ফাইন্যান্স পড়ে লাভ নাই। ফাইন্যান্সের বেসিক টপিকগুলো তোমাকে আগে জানতে হবে, তারপর তুমি ভিতরে ঢুকতে পারবে। ওকে, আশা করছি সবাই বুঝছো, কারণ আর কারো কোনো সমস্যা আমি শুনতে পাচ্ছি না এখন পর্যন্ত। সো আমি একটু স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু দেখো। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আজকের টপিকটা খুবই আগের পড়াগুলোর সাথে খুবই রিলেটেড, ওই জন্য আগে কারো কোনো সমস্যা থাকলে সেটা আগে নিয়ে নিয়েছি, আজকের টপিকে চলে আসি। আজকের আলোচনাটা খুবই ছোট কিন্তু আগের টপিকগুলোর সাথে রিলেটেড। আমরা গত ক্লাসে অর্থায়নের নীতি পড়ছি, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে অর্থায়নের নীতি আছে, এই নীতি সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। দ্যাট মিনস একটা নীতির সাথে আরেকটা নীতির একটা সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কগুলো আমরা একটু দেখবো। দেখো বলা হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে ঝুঁকি মুনাফার নীতির সাথে মুনাফা অর্জন ও তারল্য নীতির মধ্যে একটা সম্পর্ক আছে।
এবার আসো, আমরা ঝুঁকি আর মুনাফার নীতি কোনটা বলছি? আমাদের ঝুঁকি আর মুনাফার নীতিতে বলছিল যে তুমি এমন পরিমাণ ঝুঁকি নিতে হবে যে ঝুঁকিটাতে তুমি সর্বোচ্চ মুনাফা পাবা। আমরা এটাও জানছি যে হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন। আমরা এটাও জানছি ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে সব ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবাই কি হাই রিস্ক হাই গেইনের পেছনে দৌড়াবে? রেসপন্স করো। না তোমার স্যার, তোমার মতে না কি স্যার। সবাই কি হাই রিস্ক হাই গেইনের পেছনে দৌড়াবে? না। না। কেন? কারণটা হচ্ছে হাই রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি তোমার আছে কিনা। তোমার ব্যবসাটা মাত্র শুরু করছো, তোমার পাওয়ার কম, তোমার সুনাম কম, তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি কম, তাহলে তোমার হাই রিস্ক নেওয়া এই মুহূর্তে সম্ভব না। আমি আর তুমি এখনো ইয়াং, আমরা যে পরিমাণ মানে হচ্ছে ঝুটকি ঝামেলা নিতে পারবো, ঠিক আছে, একজন 80 ইয়ার্স এর, আমি আর তুমি এখন ইয়াং মানে ওর কাছে ফ্রেন্ডদের আমি আর তুমি। আপনি বুড়ো হতে পারেন, আমি তো ইয়াং। এই আমি বুড়ো হইছি নাকি রে? না স্যার। দেখছেন আমার স্টুডেন্ট না, বলতেছে স্যার। না স্যার। আরে ওরা কি জানে নাকি? স্যার। বুঝে ওরা ওরা প্রতিবাদ করতেছে আনাস স্যারের নামে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যে পরিমাণ রিস্ক নিতে পারবো, ঠিক আছে, মনে হয় 80 বা 70 ইয়ার্স ওল্ডের একজন মানুষ একই পরিমাণ রিস্ক নিতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। ওকে, তাহলে দেখো আমরা একটা মানে চলন্ত হয়তো বা মনে করো আমরা অনেক সময় অনেক ভাবে রিস্ক নিয়ে ফেলি, রিস্ক নিয়ে চলাচল করে থাকি, কিন্তু দেখবা যারা বৃদ্ধ তারা শারীরিক স্টেবিলিটির ইনস্টেবিলিটির কারণে হোক বা রিস্ক নিতে চায় না, তারা আস্তে আস্তে হাঁটা চলা করে। আমরা যেটা একবার দেখি তারা সেটা 10 বার দেখে শুনে তারপর কাজটা করার চেষ্টা করে। তাহলে এ থেকে এই জায়গায় একটা রিস্কের বিষয় আছে। এখন কথা হচ্ছে কোম্পানি হিসেবে তুমি যেহেতু নতুন কোম্পানি, তুমি এখন বড় রিস্ক নিতে পারবে না বড় গেইনের জন্য। তোমাকে এখন যেটা করতে হবে, তোমার অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু রিস্ক নিলে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবা, ওই পরিমাণ রিস্ক নিয়ে তোমাকে ওই পরিমাণ গেইনের কথা চিন্তা করতে হবে। মুনাফা তো অর্জন করবা, কম বেশি অর্জন করবা, কিন্তু তুমি হাই রিস্ক নিতে পারবা না, এটা বলতে চাচ্ছি আমি। তাহলে দেখো আমরা জানি তাহলে হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন। এখন বলা হচ্ছে এই যে হাই রিস্ক হাই গেইনের সাথে নীতির সাথে আমাদের মুনাফা অর্জন এবং তারল্যের একটা সম্পর্ক আছে। কিরকম? বলা হচ্ছে আমরা জানি যে তুমি যখন মানে হচ্ছে যে তারল্য বেশি পরিমাণ রাখবা, তারল্যের সাথে সম্পর্কটা কি? তারল্য যখন বেশি পরিমাণ, এবার আসো ওই যে ব্যাংকের একটা ভোল্টের উদাহরণ দিয়েছিলাম, কত টাকা রাখবা কত টাকা ইনভেস্টমেন্ট করবা, সেখানে আমি বলছিলাম তুমি যখন তারল্য বেশি রাখবা তখন কিন্তু তোমার ইনভেস্টমেন্ট কি হবে? বেশি হবে। কি হবে? কথা বলতেছে না কেন? তারল্যের সাথে বিনিয়োগের সম্পর্ক কি সমমুখী না বিপরীতমুখী? সমমুখী। তাই স্যার, ওলি সমমুখী কেমনে হয়? তোমার কাছে নিম্নমুখী। তোমার কাছে আছে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মনে করো, তুমি যদি তারল্য 10 লক্ষ মনে করো 8 লক্ষ টাকা রেখে দাও, তাহলে তোমার 12 লক্ষ টাকা হচ্ছে যে তোমার ইনভেস্টমেন্ট। এবার তারল্যটাকে বাড়াও, তারল্যটা যদি 12 লক্ষ রাখো তখন তো ইনভেস্টমেন্ট 12 লক্ষ থেকে কমে 8 লক্ষ হয়ে যাবে। তাহলে কেমনে সমমুখী হইলো? সারাদিন রামায়ণ পড়ানোর পরে যদি বলে সীতাকার সীতাকার বাপ, ঠিক আছে, এই ধরনের কথা বললে কেমন হবে স্যার? এটা বারবার বোঝানো হয়েছে। আমরা যখন আমাদের টোটাল টাকা তো মানে ফিক্সড, তো স্যার, সেখান থেকে 12 লাখ ইনভেস্ট করার পর 8 লাখ তারল্য থাকবে। হ্যাঁ স্বাভাবিক। এবার তারল্য 8 লাখের জায়গায় তারল্যটাকে এবার বাড়াই দাও, মনে করো তারল্যটাকে 11 লাখ করে দিলা, তারল্য বাড়ার সাথে সাথে কি ইনভেস্টমেন্ট বাড়বে নাকি কমবে? এবার তুমি বলো। কমে যাবে। স্বাভাবিক বিষয়। জি স্যার। তাহলে তাহলে তারল্যের সাথে ইনভেস্টমেন্টের হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। এবার আসো আবার বিনিয়োগের সাথে মুনাফার হচ্ছে সমমুখী সম্পর্ক, মানে বিনিয়োগ বাড়লে মুনাফাও বাড়বে। তাহলে তারল্য যদি বাড়ে মুনাফা কমে যাবে। আমি এটা গত ক্লাসে সুন্দর করে তোমাদেরকে চার্ট আকারে দেখিয়েছিলাম, ঠিক আছে। এগুলো ফাইন্যান্সের জন্য খাতা রেডি হয়েছে নাকি ওটাও হয়নি এখন পর্যন্ত? স্যার রেডি করে রাখছি, কিন্তু কোন কিছু তো লিখা দেন নাই এখন, এর জন্য। তাই না? লেখার দিনে ওই জন্য লিখতেছি না, ঠিক আছে। আমি তোমাকে লেখাইতে হবে, তারপর তুমি লিখবা। এই হচ্ছে লিকুইডিটি, এই হচ্ছে ইনভেস্টমেন্ট, এই হচ্ছে প্রফিট, এই হচ্ছে রিস্ক। লিকুইডিটি যখন বৃদ্ধি পাবে, কারো প্রবলেম থাকলে রেসপন্স করবে। লিকুইডিটি যখন বৃদ্ধি পাবে ইনভেস্টমেন্ট তখন কমে যাবে। ইনভেস্টমেন্ট কম মানে হচ্ছে প্রফিট কম।
আবার লিকুইডিটির সাথে রিস্কের একটা সরাসরি সম্পর্ক আছে। লিকুইডিটি যখন বেশি রাখবো তখন আমি সকল ক্লায়েন্টদের চাহিদা পূরণ করতে পারবো, দ্যাট মিনস আমার রিস্কটা কমে যাচ্ছে। কারো কোনো প্রবলেম আছে এই রিলেশনশিপে? টোটাল 4টা রিলেশনশিপে কারো কোনো সমস্যা আছে? না স্যার, স্যার বুঝছি। স্যার রিক্সে কেন কেন কমবে আমি বুঝতেছি না। তুমি স্যার দেখো, তোমার পকেট খরচ হচ্ছে যে 100 টাকা, তুমি তোমার পকেটে 150 টাকা রাখছো, মানে তোমার পকেট খরচ বেশি রাখছো। তাহলে তোমার কি মনে হচ্ছে আজকে তুমি বাইরে যাওয়া থেকে বাসায় আসা পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে? তোমার যা দরকার তার চেয়েও পকেটে বেশি আছে। এখন তাই না? তোমার দরকার হচ্ছে 100 টাকা, তুমি পকেটে রাখছো মনে করো 70 টাকা, তাহলে তোমার রিস্ক বেড়ে গেল না? তুমি বাইরে গেলে আসার সময় দেখা যাবে যে রিক্সা ভাড়াটা তোমার পকেটে আর নাই, তোমার খরচ হয়ে গেছে। আমি 100 টাকা ওটা হাত খরচ বুঝাচ্ছি, মানে একটা ব্যবসায়ীর লিকুইডিটি। আমার মনে করো লিকুইডিটি দরকার হচ্ছে মনে করো 8 লক্ষ টাকা, আমি রাখছি মনে করো কম, কম মানে হচ্ছে 7 লক্ষ টাকা রাখছি। তাহলে যে কোনো সময় এই 7 লক্ষ টাকা শেষ হওয়ার পর আরেকজন ক্লায়েন্ট আসলো 50,000 টাকার একটা চেক নিয়ে, তাকে কি আমি টাকাটা দিতে পারবো? দিতে পারবো না। তখন সে তো আমার পাওনাদার, তাহলে তাকে টাকাটা দিতে পারছি না। এই জায়গায় আমার সুনাম অক্ষুণ্ণ হচ্ছে, মানে সুনাম থাকতেছে না, সুনাম নষ্ট হচ্ছে, আমার রিস্ক বেড়ে যাচ্ছে। তাহলে আমার লিকুইডিটি কমে গেলে আমার রিস্ক বেড়ে যায়, আর লিকুইডিটি যখন আমি বেশি রাখবো তখন আমার রিস্ক কমে যাবে। নাবিল, বুঝছো? জি বুঝছি স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলো স্যার। আমি বারবার বলছি আমার ক্লাসে কোয়েশ্চেন ফ্রি, কোয়েশ্চেনের জন্য কোনো টাকা নেওয়া হয় না, ঠিক আছে? তবে রিলিভেন্ট কোয়েশ্চেন করবা এবং ক্লাসটাকে স্মুথ রাখার চেষ্টা করবা, কোয়েশ্চেন করবা, আমাকে কোনো সমস্যা নেই। আমি পারতপক্ষে কোয়েশ্চেনের জন্য কখনো আমার স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করি না। তুমি জানতে আসছো, স্যার জানো। বলো। জিনিসটাকে একটু ভাঙ্গি বললে ভালো হতো। ভাঙতে ভাঙতে তো একেবারে লাস্ট পর্যায়ে চলে গেছে, আর ভাঙতে গেলে তো স্যার এবার কেমনে ভাঙবো আর? বলা হচ্ছে লিকুইডিটি। দেখো তোমার টোটাল টাকা আমি ধরে নিলাম, তোমার টোটাল টাকা আছে 10 টাকা, এবার একদম ছোট অ্যামাউন্ট দিয়ে বুঝছে 10 টাকা। লিকুইডিটি রাখতে পারবা, ইনভেস্টমেন্ট করতে পারবা। লিকুইডিটি যদি 6 টাকা রাখো, মানে হচ্ছে তারল্য যদি 6 টাকা রাখো, তাহলে দেখো ইনভেস্টমেন্ট রাখতে পারতেছো 4 টাকা। তাহলে এখানে যদি আমি ধরি, এবার দেখো এই এই জায়গা থেকে এবার আবার সরে আসছি, এবার আসো বাড়াবো কমাবো, ধরে নাও যে এবার লিকুইডিটি এটা হচ্ছে, তাহলে আমাদের লিকুইডিটি এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। এবার আসো এই লিকুইডিটিকে যদি আমি কমাই ফেলি, 6 থেকে আমি করলাম লিকুইডিটি করলাম আমি মনে করো 3, আমি কমাই ফেলছি, লিকুইডিটি কমাইছি। তাহলে লিকুইডিটি যদি কমে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে 7। দেখো তো এই যে লিকুইডিটি 6 থেকে 3 হয়ে গেছে, কমছে। ইনভেস্টমেন্ট 4 থেকে 7 হয়ে গেছে, বাড়ছে। তাহলে এই লিকুইডিটির সাথে ইনভেস্টমেন্টের সম্পর্ক হচ্ছে বিপরীত। এবার ইনভেস্টমেন্ট যেহেতু বাড়ছে, আমার ইনভেস্টমেন্ট থেকে প্রফিটও বাড়বে, প্রফিটও বাড়বে। ওই জন্য বলছি, মানে হচ্ছে যে এই জায়গায় রিলেশনশিপটা অন্যটা কি, অন্যটা হচ্ছে লিকুইডিটি যখন কমবে উল্টা আর কি, মানে এখানে লিকুইডিটি বাড়লে হচ্ছে এই রিলেশনশিপ, আর লিকুইডিটি যখন কমবে তখন ইনভেস্টমেন্ট কি হবে, ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। ইনভেস্টমেন্ট বাড়লে প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে রিস্ক বাড়বে, রিস্ক বাড়বে। এবার আসো রিলেশনশিপ আসে, এই যে লিকুইডিটি কম, দ্যাট মিনস এই লিকুইডিটি কম, লিকুইডিটি কম হলে ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট 6 থেকে 4 থেকে 7 চলে আসছে, ইনভেস্টমেন্ট বাড়ছে। তো বেশি ইনভেস্ট করলে তোমার প্রফিটও বেশি হবে, দ্যাট মিনস হচ্ছে প্রফিট বাড়ছে। আবার দেখো এই যে লিকুইডিটি তুমি কম টাকা রাখছো, তোমার লাগবে 4 টাকা, তুমি রাখছো 3 টাকা, তাহলে বাকি 1 টাকা কোথা থেকে আনবা? বাকি 1 টাকার জন্য ক্লায়েন্ট তোমার ধরেই মাইট দিবে, দ্যাট মিনস রিস্ক বেড়ে গেল। ভাঙ্গা হয়েছে স্যার? কে বুঝতে পারছিল না? এবার বুঝছো? জি স্যার, বুঝছি। এবার আসো এই লিকুইডিটিটাকে, এবার আমি লিকুইডিটিটাকে বাড়াই দিচ্ছি, মনে করো লিকুইডিটি বাড়াই দিচ্ছি। দেখো লিকুইডিটি বাড়াই দিয়ে আমি করে ফেললাম 6 থেকে করে ফেললাম 8, তাহলে আমার ইনভেস্টমেন্ট থাকবে 2। লিকুইডিটি বাড়াইছি, দ্যাট মিনস এই যে দেখো লিকুইডিটি বাড়ছে, লিকুইডিটি বাড়ার পরে ইনভেস্টমেন্ট কমে গেছে। এই যে দেখো 4 থেকে আগে 4 ছিল, সেখান থেকে 2 হয়ে গেছে, ইনভেস্টমেন্ট কমে গেছে। তো কম ইনভেস্টমেন্টে প্রফিটও কম হবে, দ্যাট মিনস প্রফিটও কম। আবার এই যে লিকুইডিটি তুমি বাড়াই রাখছো, যার কারণে যত পাওনাদার আসুক বা যত চেক নিয়ে আসুক তুমি কিন্তু এবার দিতে পারবা, সো তোমার রিস্কও কমে গেল। ক্লিয়ার? ওকে, সো আমরা অ্যাগেইন স্ক্রিন শেয়ার, আমাদের ফিন্যান্স বুক একটু দেখার চেষ্টা করি। সো দেখো একটু পড়ে যাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। ঝুঁকি মুনাফা নীতির সাথে মুনাফা অর্জন ও তারল্য নীতির মধ্যে সম্পর্ক রয়েছে। যেমন কোনো প্রতিষ্ঠান তারল্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, ভালো করে খেয়াল করো, তারল্যের পরিমাণ যদি বাড়ে,
তাহলে তারল্যের পরিমাণ বাড়লে বিনিয়োগ কমে যাবে। আমার কথাগুলো ঠিক আছে কিনা দেখো, বিনিয়োগ কমে যাবে, আর বিনিয়োগ করলে মুনাফা কমবে। তাহলে দেখো ওরা কি বলছে, মুনাফা ও মুনাফার হার কমে যায়। তাহলে কথাটা ঠিক আছে, তারল্য বৃদ্ধি পেলে মুনাফা, আমি মাঝখানে বিনিয়োগ আনছি আর কি তোমাকে স্পষ্ট বোঝানোর জন্য, কিন্তু ওরা বিনিয়োগটা আনে নাই, ওরা সরাসরি মুনাফার কাছে চলে আসছে। সো স্বাভাবিক, তারল্য যদি বাড়ে মুনাফা কমে যাবে। আবার তারল্য বাড়লে আমরা জানি রিস্ক কিন্তু কমে যায়। মনে রাখবা এখানে আমাদের টোটাল আইটেম ছিল চারটার মধ্যে প্রথমটা ছিল লিকুইডিটি মানে তারল্য, দ্বিতীয়টা ছিল বিনিয়োগ, তৃতীয়টা ছিল মুনাফা, চতুর্থটা ছিল রিস্ক। পরের তিনটার সাথে প্রথমটার বিপরীতমুখী সম্পর্ক, লিকুইডিটির সাথে বাকি তিনোটার বিপরীতমুখী সম্পর্ক, সবসময় মনে রাখবা। আমি আবারও বলছি, প্রথমটার সাথে বাকি তিনোটা একদিকে হাঁটলে প্রথমটা আরেক দিকে হাঁটে, বাকি তিনোটা বাম দিকে হাঁটলে প্রথমটা ডান দিকে হাঁটে, প্রথমটা বাম দিকে হাঁটলে বাকি তিনোটা ডান দিকে হাঁটে, মানে বিপরীতমুখী। তাহলে দেখো, এই যে দেখো বলা হচ্ছে তারল্যের যদি বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে, মুনাফার পরিমাণ কমে যায়, আবার এই যে ঝুঁকিও কমে যায়। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট ছিল, আর ঝুঁকিটা ছিল 4 নাম্বার পয়েন্ট। মাঝখানে 2 নাম্বার পয়েন্ট ছিল বিনিয়োগ, ওটার কথা ওরা আনে নাই। তাহলে 1 নাম্বার পয়েন্টের সাথে 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট বিপরীতমুখী, এই যে কমে যায়, হ্রাস পায়। অসচ্ছলতা জনিত মানে কি, তোমার বিনিয়োগ যখন পাওনাদাররা টাকা নিতে আসবে তাদেরকে প্রদান করতে পারলে সচ্ছলতা, না করতে পারলে অসচ্ছলতা। তাহলে অসচ্ছলতার জনিত ঝুঁকিটা হ্রাস পাবে, ঠিক আছে। আবার তারল্যের পরিমাণ কম থাকলে, তাহলে এইবার যদি এটা 1 নাম্বারটা কমে যায়, মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে মানে 3 নাম্বারটা বৃদ্ধি পাবে, আবার ঝুঁকি 4 নাম্বারটাও বৃদ্ধি পাবে। কারো কোনো প্রবলেম আছে এই কথাগুলোতে? না স্যার। ঠিক আছে, বাকি এখানের মধ্যে সুন্দর করে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা পড়বা, পড়লে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো চলে আসো, বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ নীতি বা আমরা যেটাকে পোর্টফোলিও নীতি বলছি, তার সাথে ঝুঁকি ও মুনাফার নীতির সম্পর্ক কি। আমরা জানি আমরা পোর্টফোলিওতে কেন যাচ্ছি, ঝুঁকিটাকে হ্রাস করার জন্য। সো বলা হচ্ছে বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ নীতির সাথে ঝুঁকি মুনাফা নীতির একটা সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ নীতির উদ্দেশ্য হলো ঝুঁকিটাকে হ্রাস করা। আমরা সবসময় পোর্টফোলিও নীতি গ্রহণ করছি কারণ আমরা ঝুঁকিটাকে হ্রাস করতে চাচ্ছি। গট দ্য পয়েন্ট? উদাহরণটা একটু পড়ে নিবা। উদাহরণে দেখবা যে ওরা শুধুমাত্র একটা ফলের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান, এই যে লিখছে, একটি ফলের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র আমের জুস উৎপাদন না করে তারা আপেলের জুস, কমলার জুস, আঙ্গুরের জুস, বিভিন্ন ধরনের জুস উৎপাদন করছে। তাতে তাদের পোর্টফোলিও নীতির একটা ভূমিকা এই জায়গায় রয়েছে, রিস্ক কমে যাচ্ছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তোমরা যে এই ফিনান্স খাতাটা রেডি করছো বা যারা করো না এখনো, সেটা আমি আগামী ক্লাসে ফিনান্স খাতাটা সবার কাছ থেকে চেক করব, এবং এই পর্যন্ত যা যা পড়াইছি তুমি কি কি লিখছো আমি এটা একটু চেক করবো আগামী ক্লাসে। এইচ অ্যান্ড এভরিবডি একদম রোল নাম্বার দেখে দেখে ডাকবো যে তুমি এই পর্যন্ত যতগুলো ক্লাস করছো। তোমরা বলতেছো স্যার লিখার কিছু পাচ্ছি না, আজকে আমি যেই পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এই যে লিকুইডিটির সাথে আপ ডাউন করে যে, ঠিক আছে, অ্যারো মার্কিং দিয়ে যে আমি যেগুলো লিখে দিচ্ছি, এগুলোও তো একটা লেখার বিষয়, তাই না? এগুলো তো তোমাকে লিখে রাখতে হবে। সো এই ধরনের অনেক জিনিস আছে, অনেকগুলো টপিক আছে যেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। অংশীদারি ব্যবসা নিয়ে অনেক কথা বলছি, যৌথ মূলধনী নিয়ে কথা বলছি, পারিবারিক অর্থায়ন থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলছি। এরপর হচ্ছে মাঝখানে আবার এই যে রিস্ক প্রিমিয়াম পড়ালাম, নীতিগুলো পড়ালাম, সবকিছু আমি আগামীকাল দেখবো। ঠিক আছে, আগামীকাল তো ছুটি, ঠিক আছে, আগামীকাল আমাদের ছুটি না? হ্যাঁ আগামীকাল, এরপরে হ্যাঁ 3 নাম্বার 4 নাম্বার, হ্যাঁ আমার তো 4টা। সো আজকের জন্য এতটুকু, সবাই বুঝতে পারছো? আমি যাতে গতকালের মতো আগামীকালের ক্লাসটা যাতে ওভাবে করতে না হয়, আমি আবার পড়াটা বুঝে দিচ্ছি। আগামীকাল সবার খাতাটা চেক করবো আমি, খাতায় তুমি কি কি লিখছো এই জিনিসটা চেক করবো, একদম রোল নাম্বার ধরে ধরে ডাকবো যে 1 নাম্বার রোল নাম্বার দেখাও, তোমার খাতাটা দেখাও, ঠিক আছে? নো অজুহাত। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করিও, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।